বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সরাসরি ইন্ডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করছে। সেটা শেখ মুজিবের আমলে যেমন হয়েছিল, ঠিক শেখ হাসিনার আমলেও বহুগুণে তার পুনরাবৃত্তি ঘটছে। খুনি হাসিনার আমলে এটা দীর্ঘস্থায়ী হয়েছে, আরও বিভৎস এবং ভয়ঙ্কর রূপ নিছে, এবং তাকে বিদায় করতে বাংলাদেশের তরুণ প্রজন্মকে গণহত্যার মুখোমুখি দাঁড়ানোর বিভীষিকা অতিক্রম করতে হয়েছে। আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসনের চেষ্টা চলছে। নির্ভরযোগ্য সূত্রে আরেকটা বিশেষ ঘটনা জানা গেছে। 5ই আগস্ট সকাল 10:30টায় জেনারেল ওয়াকার তাদের যুক্তি দেখেন, সেনাবাহিনীর যুক্তি শুনেন। এটা নাকি সেনাবাহিনীর সুনামুখ ক্ষুণ্ণ হবে। 1 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে অনেক মহিলা রেপ হয়েছে, তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। যারা সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলে দর্শক, এইমাত্র সেনাপ্রধানের আরো ভয়ঙ্কর কিছু গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস হুসাইন। ইতিমধ্যে সেনাপ্রধানকে নিয়ে কঠিন হুঁকার দিয়েছেন প্রধান উপদেষ্টাও। যারা অপরাধ করেছে তাদের বিচার মুখোমুখি হতে হবে। ইতিমধ্যেই সেনাবাহিনীকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেই বক্তব্যটি আপনাদেরকে শোনাবো। আপনারা যারা পরিচিত আছেন, মেজর রেজা, সে হচ্ছে 47 লং কোর্স। সে কিছুক্ষণ আগে মানে ঘন্টাখানেক আগে একটা অডিও শেয়ার করেছে। যে অডিওটা হচ্ছে একজন আমি ভালোভাবে চিনি, মেজর 26 লং কোর্সের মেজর হাফিজ, লম্বা করে আওয়ামী লীগের, এবং হি গট এ কানেকশন উইথ ইন্ডিয়া এর আগে আমি তার কিছু ছবি, ওই যে মেহেন্দি সাফাদি যাকে বারবার কুমিরের বাচ্চার মতো নিয়ে আসে, তার সাথে ছবি টবি আমি দেখেছি তার। আমি যেটা বলতে চাচ্ছি যে এই অডিওটা যেটা করেছেন, আমার কাছে যেটা মনে হচ্ছে এটা জাস্ট একটা সেট আপ। হাফিজ কথা বলতেছে মিনহাজ, সে সম্ভবত পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতে পারে বা অন্য কিছু, আমি তাকে চিনি না। আমি পুরা অডিওটা প্রায় 2-3 বার শুনেছি। আমার কাছে যেটা মনে হয়েছে, এটাতে জেনারেল ওয়াকারের প্রতি এখন শেখ হাসিনা খুব খেপা, এরকম একটা মেসেজ। আর মেইন আরেকটা মেসেজ হচ্ছে, প্রফেসর ইউনুস যখন ফ্রান্স থেকে রওনা দেয়, বাংলাদেশকে নিয়ে ভারত নানা সময় নানা ষড়যন্ত্র করে আসছে। এই মুহূর্তে সবচাইতে বেশি ষড়যন্ত্রের ডালপালা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে ভারত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র। কেন বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বেশি আকারে ভারত ষড়যন্ত্র এবং তাদের যেই মিথ্যা অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে, তার প্রধানত একটি কারণ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। হঠাৎ সেনাপ্রধানের গ্রেপ্তার পরোয়ানা জারি শুরু করে দিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে পিনাকি ভট্টাচার্য কেমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে এবং সেই বিষয়গুলো ফাঁস করেছে। আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, স্কিপ করবেন না। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। সূত্রে আরেকটা বিশেষ ঘটনা জানা গেছে। 5ই আগস্ট সকাল 10:30টায় জেনারেল ওয়াকার ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে 17 মিনিট ফোনে কথা বলছেন। সেই আলোচনায় দুই পক্ষই খুনি হাসিনার পালায় যাওয়ার নির্বিঘ্ন রাস্তা এবং নিরাপদ আয়োজনের বিষয়ে পরস্পরকে আশ্বস্ত করছেন। দ্বিতীয়ত, আগের রাতেই প্রধান বিরোধী দলসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, নামই বলে দিই, আপনারা জানেন, আসিফ নজরুল, সেই আন্দোলনের কেন্দ্রে অবস্থানকারী 2 জন ছাত্রনেতার সাথে ওয়াকারের প্রাথমিক যোগাযোগের তথ্য বিনিময় করছেন। 15 বছর ধরে চালায় যাওয়া ফ্যাসিবাদের মহারানী দেশ থেকে শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ কইরা দিয়া শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকার এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগে বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করছেন। এই জন্য অবশ্যই তাকে একদিন বিচারের মুখোমুখি দাঁড় হতে হবে। আমি যে বিডিআর এর কাজটা করছিলাম, এই বিডিআর এর এই বিষয়টা নিয়েই তাদের যুক্তি দেখেন, সেনাবাহিনীর যুক্তি শোনেন। যুক্তি হচ্ছে, কনক সারোয়ার, ইলিয়াস হুসাইন, পিনাকি ভট্টাচার্য, আপনাদের এই দেশের অসামান্য অবদান, আপনাদেরকে যথাযোগ্য সম্মাননা দিয়ে দেশে আনা হবে, আপনাদের সম্মান দেওয়া উচিত আমাদের। আচ্ছা, এখন কি করতে হবে? সেনাবাহিনী নিয়ে করা যাবে না, বিডিআর নিয়ে করা যাবে না। বিডিআর নিয়ে কি হয়েছে? বিডিআর নিয়ে করলে নাকি এটা নাকি সেনাবাহিনীর সুনামুখ ক্ষুণ্ণ হবে। 1 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে অনেক মহিলা রেপ হয়েছে, এদের নাম প্রকাশ পেয়ে যাবে। কত লেম একটা যুক্তি, আপনি চিন্তা করেন, এটা হয়ে যাবে। তো আমি বলেছি যে আমরা পৃথিবীতে এখন পর্যন্ত, আমি তো সাংবাদিকতায় যতটুকু আমার প্রশিক্ষণ নেওয়া হয়েছে, আমি তো কোথাও শুনি নাই যে কোনো রেপ বা কোনো নারীর নাম কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে, আনলেস শি ইজ ডেড। মারা যাওয়ার পরে আপনি তার নাম প্রকাশ করা যাবে, কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তার নাম, ছবি, কোনো কিছুই প্রকাশ করি না। আমরা বলবো কেন? এটা গোপন একটা তদন্ত হবে, কারা কারা করেছে। যে বিডিআর এর সৈনিকরা ধর্ষণ করেছে তাদের ফাঁসি দিয়ে দিবেন।
যারা ছাড়া পেয়েছে তাদেরকেও ধরবেন। Yes, যারা yes. সাক্ষীদের ভেতর অনেকে ক্রিমিনাল আছে, Yes. তাদেরকে ধরে নিয়ে তাদের ফাঁসি দেন। আমি তো না করি না, আমি বিচার চাই, বরং আপনাদের চাইতে বেশি বিচার চাই আমি। সো আপনারা Right. করেন এই যুক্তিতে বিডিআর এর নিয়ে কাজ করতে না। তো আমি বিডিআর এর প্রোগ্রামটা করেছি অনেক সেন্সর করে দাদা। এইটারে নিয়ে যদি আসল কথা যদি বের করা যায়, তাহলে সেনাবাহিনী যারা মারা গিয়েছে তাদের মধ্যে অনেকের পোলাপানের মান সম্মান নিয়ে রাস্তায় বার হইতে পারবে না। যাদেরকে আমরা শহীদ বলি এদের মধ্যেও 2-4 জন আছে যাদের পোলাপান রাস্তাঘাটে বের হইতে পারবে না মান সম্মান নিয়ে। সব দোষ বিডিআর এর এখানে দিয়া, এবং ওই যে এটা শুনি নাই দেখেই কিন্তু তার পরের দিনই কিন্তু ওই সেনাপ্রধান বলেছে ফুল স্টপ। আমাদের ওই মিটিং এর পরের দিনই কিন্তু ফুল স্টপ। 24 তারিখের ঘটনা, তাই না? হ্যাঁ, যে আমরা এই আলোচনায় হয়তো সেনাবাহিনীর কষ্ট হইতে পারে যে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে, আমরা সেনাবাহিনীকে এই দেশের রক্ষক মনে করি। আমরা তাদেরকে তাদের সম্মানের জায়গায় দেখতে চাই। সেনাবাহিনীর মিডল, তারপরে জুনিয়র যারা যারা আছে তারা প্রচন্ড দেশপ্রেমিক, বাংলাদেশের প্রতিটা সৈনিক দেশপ্রেমিক। তো প্রিয় দর্শক, ওনারা কি বললেন আপনারা নিশ্চয়ই শুনেছেন। এইবার আমরা শুনবো দেশের বর্তমান পরিস্থিতি এবং যারা অপরাধী তাদেরকে কিভাবে বিচারের মুখোমুখি করা হবে, এই বিষয়ে কি বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলুন দেখে নেওয়া যাক। যদি তারা সে আমারই পিটবে আমি পিটবো, এটা এই পিটোপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা। এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না জিনিস, কারণ তাৎক্ষণিক হতে গেলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। বিচারের কাজ চলতে থাকুক, যারা অপরাধী যারা সাক্ষ্য প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও, বিচারের হাতে তুলে দাও, সে প্রক্রিয়া চলতে থাকবে, তুমি তুলে দেবে তাকে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ সহ। অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলে আজকে এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তফাৎ হবে কি? আমরা অবিচারে নামবো না। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সুপর্দ করবো, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নেই, তাদেরকে মানুষ করবো যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি, যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরা স্বপ্ন দেখে। তো এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না। তুমি এই দেশের সন্তান, আমি এই দেশের সন্তান। তুমি আমার বহু কষ্ট দিয়েছো, আমি তোমার কষ্ট দেবো না। আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটা একটা সুন্দর দেশ বানাবো। এ করতে আসতে হবে, তোমাদেরকে বোঝা করতে আসতে হবে। সেই বোঝাপড়াটা তোমাদের থেকে শুরু হতে হবে, সরকারি পর্যায়ে বোঝাপড়া হয় না। কাজে সেই জিনিসটা দেখো, যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে, যারা অপরাধী নয় তাদেরকে সৎ পথে নিয়ে আসতে হবে আমাদেরকে এই দেশে থাকার জন্য, একত্রে থাকার জন্য। এবং সেখানে ওদের কথা বলতেছি, তারা আমাদের উপরে 16 বছর ধরে অত্যাচার করে সীমা নেই, সেটা আমাকে বলতে হবে না, আপনারা আমার থেকে বহুগুলো বেশি ভালো জানেন। কথা হলো যে আমরা আজকে যারা বসে আছি তাদের মধ্যেও যেন আবার আপনারা আর আমরা আলাদা হয়ে না। বাংলাদেশকে নিয়ে ভারত নানা সময় নানা ষড়যন্ত্র করে আসছে। এই মুহূর্তে সবচাইতে বেশি ষড়যন্ত্রের ডালপালা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে ভারত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র। কেন বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বেশি আকারে ভারত ষড়যন্ত্র এবং তাদের যেই মিথ্যা অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে, তার প্রধানত একটি কারণ। সেই কারণটি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন 26 তারিখে। এই চীন সফরটি যে 26 তারিখে হবে এবং যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা এক প্রকার চূড়ান্ত। এখানে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় যত ষড়যন্ত্রই হোক না কেন, এই সফরটি থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনোভাবেই সরানো যাচ্ছে না। এই জন্যই এখন নানা তত্ত্ব তারা সামনে আনছেন। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে চীন সফর, এই সফরটিকে কেন্দ্র করে চীনের যিনি রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে, তিনি কি বলছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরটি মাইল ফলক হবে বলে মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ রবিবার পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। চীনের পক্ষ থেকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাবেন। চীন তাদের একটি বিশেষায়িত বিমান বাংলাদেশে পাঠাবে এবং সেই বিমানের চড়েই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার চীন যাবেন। এই যে চীন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যাচ্ছেন বা ইউনূস সাহেব যাচ্ছেন, চীনে যে আসলে কি হবে, 10টি MOU বা 10টি চুক্তি স্বাক্ষরিত হবে। যদিও সেটাকে চুক্তি বলছেন না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, কিন্তু MOU বলছেন। কি কি চুক্তি স্বাক্ষরিত হবে এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো। এর আগে বেশ কয়েকটি ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে আপনাদের সাথে একটু আলোকপাত করে নিতে চাই। তারা যেই ষড়যন্ত্রগুলো বাংলাদেশে এই মুহূর্তে ছড়াচ্ছে, তার প্রধানত একটি বিষয় হচ্ছে হাসিনা পশ্চিমবঙ্গে চলে আসছে, ভারতে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছে, যে কোনো মুহূর্তে হাসিনা বাংলাদেশে
চলে আসতে পারে। এটা হচ্ছে নাম্বার 1। দ্বিতীয়টি হচ্ছে সেনাপ্রধান সামরিক শাসন জারি করতে পারে, যে কোনো সময় সেনাকু হয়ে যাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ক্ষমতায় বসে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং চুপ্পু মিলে দুজনে মিলে এই ষড়যন্ত্রটা পাকাচ্ছে। এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে। এই ষড়যন্ত্র এখন প্রধানত ব্যাপক ডালপালা ছড়াচ্ছে আর কি, এই বিষয়টি তো আছেই। তো আমি যেটা বলতে চাই যে এই যত অপতৎপরতা ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা র করুক না কেন এবং যত মিথ্যা বিভ্রান্তিকর তথ্য তারা প্রচার করুক না কেন, এই সমস্ত বিষয়ে আসলে কান দেওয়ার তত একটা অবকাশ আছে বলে আমি মনে করি না। দেখুন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছাত্র নেতাদের সাথে যে কথাগুলো বলেছেন এটা আইএসপিআর তারা স্বীকার করেছেন। সার্জিস হাসানাত আব্দুল্লাহ তারা যেভাবে কথা বলুক না কেন সে কথাটি হয়েছে। এটা আসলে ভিন্ন একটা প্রেক্ষাপট। সেনাপ্রধান আসলে রাজনৈতিক হস্তক্ষেপ করার মতো এই সমস্ত কথাবার্তা বলতে পারেন কিনা সেটা আলাদা একটি জায়গায় সরিয়ে রাখি। কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় দেখানো যে তুমি যদি দেশের বাইরে যাও তাহলে তুমি কিন্তু আর দেশে ফিরে আসতে পারবে না, সেনাশাসন জারি হচ্ছে, সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করে নেবে, এখানে শেখ হাসিনা ঢুকে যাবে, কলকাতা পশ্চিমবঙ্গে এসে টুপ করে বাংলাদেশে এসে ক্ষমতা দখল করে ফেলছে, এটি হচ্ছে আওয়ামী প্রপাগান্ডা। এবং শেখ হাসিনা এবং ভারতীয়দের যে প্রপাগান্ডা মেশিনগুলো আছে সেগুলো বাস্তবায়ন করছে কিছু উচ্ছৃঙ্খল আওয়ামী লীগারদের দিয়ে। এগুলোতে একদম কান দিবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে যাবেন, চীন সফরে উল্লেখযোগ্য যেই এমওইগুলো সাইন হওয়ার কথা সেগুলো হবে এবং চীন বাংলাদেশের সাথে 50 বছরের যে সম্পর্ক সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার তারা যে প্রচেষ্টা চালাচ্ছেন এবং তারা যে সম্মানটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখাতে চাচ্ছেন সেটা ভারতের যিনি রাষ্ট্রের প্রধান আছেন নরেন্দ্র মোদীকে এরকম কিন্তু তারা সম্মান দিচ্ছে না। সেই জন্য তারা আসলে ভয় পাচ্ছে। এই ভয়ের অনেকগুলো কারণ আছে। এখন সেই জায়গায় আছি। বাংলাদেশের সাথে চীনের কি কি এমনই চুক্তি স্বাক্ষরিত হবে? প্রথম, কলকারখানা স্থাপন। চীনের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বাংলাদেশে এসে তাদের কলকারখানা স্থাপন করতে পারবে, যার মধ্য দিয়ে বাংলাদেশের যে বেকার যুবকরা আছে তারা চাকরি পাবে। অনেক ভালো একটি পদক্ষেপ। চীনের জ্বালানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ, মানে চীনের যত বড় বড় জ্বালানি কোম্পানিগুলো আছে তারা বাংলাদেশে আসবেন, বাংলাদেশে এসে তারা তাদের বিনিয়োগ বাংলাদেশে করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি। দেখুন, চট্টগ্রাম বন্দরটি এক সময় ভারত অলিখিতভাবে দখল করে নেওয়ার মতো একটি অবস্থা তৈরি হয়েছে। তারা তাদের পণ্য এখানে খালাস করে তাদের বিভিন্ন জায়গায় নিয়ে যেত, বাংলাদেশকে ঠিক সেরকমভাবে কোনো টাকা পয়সা দিত না। এখন চট্টগ্রাম বন্দরটাকে আরও সমৃদ্ধ করা, সক্ষম করার জন্য চীন বা চীনের কোম্পানি সেই জায়গায় অর্থায়ন করবে, তারা সাহায্য সহযোগিতা করবে। এই জায়গায় বাংলাদেশের অনেক বড় মাপের উন্নতি হবে। তারপর হচ্ছে চিকিৎসা সহযোগিতা। বাংলাদেশের জনগণকে ভারত ভিসাই দেয় না যে ভারতে যে মানুষজন চিকিৎসা করবে। একটা সময় ভারত বাংলাদেশের প্রচুর মানুষ যে চিকিৎসা গ্রহণ করতো। যেহেতু ভারত এখন দিচ্ছে না, আমরা চীনের যে এখন আমরা চিকিৎসা করব, বাংলাদেশের একটি নতুন দ্বার উন্মোচিত হবে এই যে চিকিৎসা সহায়তা। তারপরে রোহিঙ্গা প্রত্যাবর্তন। রোহিঙ্গারা বাংলাদেশে আছে, আপনারা জানেন যে রোহিঙ্গা যে বাংলাদেশে আছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হলে চীনের মতো একটি পরাশক্তির সাহায্য দরকার। কারণ এই যে বার্মাতে এখন যে অস্থিতিশীলতা চলছে এবং যেই দুটি গ্রুপ, সরকার এবং যেই গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ হচ্ছে, এই দুই গ্রুপের সাথে কিন্তু চীনের ভালো সম্পর্ক। যেই ক্ষমতায় আসুক, যেভাবে আসুক না কেন, চীন একটি প্রভাব বিস্তার করতে পারে তাদের সাথে। সুতরাং যদি তাদের সাথে আমাদের এই চুক্তিটি সম্পন্ন হয়, চীন যদি আমাদের সহায়তা করে, তার রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে তাদেরকে তাদের দেশে ফেরতের জন্য পর্যাপ্ত আমরা সুবিধা নিতে পারবো, বেনিফিট নিতে পারবো। তারপরে আসে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তিস্তা ব্যারেজ, যেটা চীন বাংলাদেশে করতে চাচ্ছে। মানে ভারত তো আমাদেরকে তিস্তার কখনো পানি দেয়, কখনো দেয় না, আর বর্ষা মৌসুমে পানি ছেড়ে বাংলাদেশকে বাসিয়ে দেয়। যদি এই তিস্তা প্রকল্পটা বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের অনেক অনেক লাভ হবে এবং আমরা বর্ষা মৌসুমে আমাদের পানি দিয়ে আমাদের বাংলাদেশকে বাসিয়েও দিতে পারবে না। আর আরেকটি বিষয় হচ্ছে কি, আমরা শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে আমাদের স্বাভাবিক যে কার্যক্রম সেটা আমরা বজায় রাখতে পারবো। তো সেই বিষয়টি নিয়েও উল্লেখযোগ্য একটি পদক্ষেপ আসবে। তারপরে হচ্ছে সামরিক সহায়তা। চীন ইতিমধ্যে বাংলাদেশকে অনেক সামরিক সহায়তা দিচ্ছেন এবং এই চুক্তির মাধ্যমে যদি এমওইউ সাইন হয় বা চুক্তি সম্পন্ন হয় তাহলে আমরা চীনের কাছ থেকে আরো ভালো সামরিক সহায়তা পাবো। সেই সহায়তাটা ভারত কোনো ক্রমে চাচ্ছে না যে বাংলাদেশে আসুক। তো এই যে বিষয়গুলো আছে, এই 10টি বিষয়ের মধ্যে আমি 7টি উল্লেখ করলাম, আরো 2-3টে আছে, সেগুলো আমি আসলে খুব ভালো আমার ধারণা নাই, সেই জন্যই আমি এই পর্যন্ত থাকলাম। তো যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে একটি কথা বলবো যে ভারত এই ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর এইটাকে প্রধানত ভণ্ডুল করার জন্য বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, মানে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যে এই বুঝি সেনাকু হয়ে গেল, এই বুঝি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে গেল। জমানাতে বিশেষ করে গত 15টি বছরে দুর্নীতির যে রেকর্ড তৈরি হয়েছিল,
তা স্বাধীন বাংলাদেশের অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছিল। সেই সীমাহীন দুর্নীতিকে যাকে বলা হয় প্রমাণ করার জন্য বা এটিকে আখ্যায়িত করার জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তিনি একটি অবিস্মরণীয় উক্তি করেছিলেন। সেটি হলো যে দুর্নীতিতে একসময় পুকুর চুরি বলা হয়, কিন্তু এখন যে মানের দুর্নীতি হচ্ছে, যে স্তরের দুর্নীতি হচ্ছে, এটিকে এখন পুকুর চুরি বললে হবে না। এটিকে যদি বলা হয় নদী চুরি, বিল চুরি, খাল চুরি, তাও হবে না। এর বিস্তৃতি আরো অনেক বড়। এটিকে তিনি বললেন সাগর চুরি, ওই জামানাতে সম্ভবত 2011 অথবা 12। তারপর আঙ্গুল ফুলে কলা গাছ, এই যে আমাদের হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া, বিশেষ করে দুর্নীতির মাধ্যমে, এটিকে বাংলা প্রবাদ এবং প্রবচনে খুব সহজভাবে বোঝানোর জন্য আমরা বলে থাকি যে আঙ্গুল ফুলে কলা গাছ। আওয়ামী লীগ জামানাতে এটিকে বলা হতো আঙ্গুল ফুলে বট গাছ হয়ে গেছে। আপনারা যারা ব্যানিয়ান ট্রি, বট গাছ হিসেবে বাংলাদেশের সবচেয়ে জায়ান্ট বৃক্ষ সেটিকে জানেন, সেটি হলো বট গাছের একটা বৈশিষ্ট্য হলো এটি শুধু আকারে বড় নয়, এটি যেভাবে বিস্তার ঘটায়, অর্থাৎ বট গাছ থেকে জড় বের হয়, সেই জড় গাছের উপরে থেকে মাটিতে নামে এবং সেটা একটা বৃক্ষ তৈরি হয়। কাজেই দুর্নীতির যে বটবৃক্ষ বা আঙ্গুল ফুলে বটবৃক্ষ হওয়া, এটা কেবলমাত্র মাটি থেকে উৎসরিত হয়ে যে একটি দুর্নীতির বৃক্ষ তৈরি করবে তা নয়, এটি আরও ব্যাপক। অর্থাৎ মাটি থেকে প্রথমে দুর্নীতি তৈরি হলো, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থায় ধরুন একজন মন্ত্রী, সে দুর্নীতি করে সে করলো কি বটগাছ হয়ে গেল। বটগাছ হওয়ার পরে সে তার যে চেলা চামুন্ডা অর্থাৎ ডালপালা, সেই ডালপালাদের মাধ্যমে আরও নতুন দুর্নীতি শুরু করলো সারা বাংলাদেশে, লুটপাট। তারপর সেই ডালপালা বড় হয়ে গেল এবং ডালপালা উপরে উঠে তারা আবার করলো কি তাদের যে শিকড় ওটা মাটিতে আবার পাঠালো এবং মাটিতে পাঠানোর ফলে সেটি আবার আরেকটা দুর্নীতির বৃক্ষ হয়ে গেল। তো দুর্নীতির যে বটবৃক্ষ, এইভাবে বটবৃক্ষ সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রথমে রাষ্ট্র ব্যবস্থাকে তারা যাকে বলা হয় শোষণ করেছে, বৃক্ষ হয়েছে, আবার দ্বিতীয়বার তাদের অঙ্গ প্রত্যঙ্গ সেটি আবার রাষ্ট্রের উপর কামড় বসিয়েছে উপরে থেকে, এবং এইভাবে 15 লক্ষ কোটি টাকা কেবলমাত্র দেশের বাইরে পাচার হয়েছে বলে বিভিন্ন অর্থনৈতিক সূত্র থেকে বলা হয়েছে। আওয়ামী লীগের এই দুর্নীতির ফলে এস আলমের সৃষ্টি হয়েছে, এই দুর্নীতির ফলে দরবেশের জন্ম হয়েছে, এই দুর্নীতির ফলে সামিট গ্রুপ থেকে শুরু করে আর অনেক টাইকুন, দুর্নীতির টাইকুন পয়দা হয়ে গেছে। একজন মন্ত্রী, একজন এমপি, একজন সরকারি কর্মকর্তা, একজন বেনজির, তারপরে আরও অনেক সেই বেনজিরের সাথে যারা সম্পৃক্ত তারা, এবং এখন যে সকল পুলিশের লোকজন ধরা পড়ছে বা যাদেরকে ধরার চেষ্টা করছে, এদের সকলের বিরুদ্ধেই হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ। তো কাজেই দুর্নীতির যে বটবৃক্ষ বা আঙ্গুল ফুলে বটগাছ হয়ে যাওয়ার আওয়ামী লীগের যে ইতিহাস, এটি এই পর্যন্ত রাখলাম। আওয়ামী লীগের পতনের পর আমরা ধরে নিয়েছিলাম যে দুর্নীতির মূল উৎপাটন হয়ে যাচ্ছে, সারা দেশে ন্যায় এবং সততার একটা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে। কিন্তু একই গত 7 মাসে আমরা দেখলাম যে কেবলমাত্র ব্যাংকিং খাতে নাকি নতুন করে 5,000 কোটিপতি যুক্ত হয়েছে। মানে যারা আগে ফকির ছিল, মিসকিন ছিল, কবরস্থানের গোর খাদক ছিল বা খদক ছিল, তো সেই সমস্ত মানুষ এই গত 7 মাসের মধ্যে কোটিপতি হয়ে গেছে এবং তারা ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা ডিক্লেয়ার করে নতুন কোটিপতি হয়েছে। তো যেখানে আমাদের যে কোটিপতির সংখ্যা হাজার হাজার কমে যাওয়া উচিত, তো সেইটা কমে না গিয়ে যদি ব্যাংকিং সেক্টরে 7 মাসে 5,000 নতুন কোটিপতি হয়ে থাকে, মানে এখানে দৃশ্যটি সিঙ্গেল না, তো একজনের হয়তো 1 কোটি টাকার মালিক, আর একজন হয়তো 1,000 কোটি টাকার মালিক। ফলে কি হলো যে এখানে অ্যাটলিস্ট এই ব্যাংকিং সেক্টরে 50,000 কোটি টাকা, গড়ে যদি 5 কোটি টাকা করে ধরি, 50,000 কোটি টাকা লুটপাট হয়েছে অথবা তারা অর্জন করেছে। 2 নম্বর হলো যে এই যে 5,000 নতুন যে কোটিপতি, এর বাইরে আর অন্তত 5,000 লোক আছে যারা ব্যাংকে টাকা রাখেননি, যারা দেশের বাইরে পাচার করেছেন, যারা শিল্প কলকারখানাতে বিনিয়োগ করেছেন,
যারা আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে সেখানে তাদের অর্থ বিনিয়োগ করেছেন। তো এদের সংখ্যা যদি ধরেন আরও 50,000 কোটি, তাহলে 1 লক্ষ কোটি টাকা এই কয়েক মাসের মধ্যে শুধু এখানেই তছনছ হয়েছে। এটাকে আপনি কি বলবেন? এটিকে আপনি দুর্নীতির সাগর স্ত্রী বলবেন, মহাসাগর স্ত্রী বলবেন, নাকি এটিকে দুর্নীতির মহাকাশ বলবেন? আমি এটাকে দুর্নীতির মহাকাশ বলতে চাই। এর কারণ হলো সাগর মহাসাগর বলতে আসলে খুব ছোট একটা জিনিস বোঝায়, কিন্তু বাংলাদেশের যে দুর্নীতি এটি আকাশের নক্ষত্রমণ্ডলীকে স্পর্শ করেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখার জন্য যে প্রথম আসমান তৈরি করেছেন, সেই প্রথম আসমানের যে সীমাহীনতা, বিস্তীর্ণতা এবং এর যে বৈচিত্র্যতা, এর যে ম্যাথমেটিক্যাল ফরমেশন, গাণিতিকভাবে প্রথম আকাশ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তৈরি করেছে, এভাবে বর্তমানের যারা দুর্নীতিবাজ তারা এত চমৎকারভাবে এই 7 মাসে এমন দুর্নীতি করেছে যে আপনি আমি টের পাইনি। ফলে আমরা যে দরবেশকে গালাগালি করতাম, বর্তমান জমানাতে যারা দুর্নীতি করেছেন তারা আলটিমেটলি দরবেশকে অতিক্রম করে অনেকে দরবেশের বাবা কিংবা দাদার মর্যাদায় পৌঁছে গেছেন। আমরা যারা এস আলমকে গালাগালি করতাম, এখনকার যারা দুর্নীতিবাজ তারা এস আলমের আব্বা হুজুর হয়ে গেছেন, পীর সাহেব হয়ে গেছেন। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এটাকে আপনি আঙ্গুল ফুলে আমি এখানে বলার চেষ্টা করছি পিরামিড। পিরামিড কেন? কেন বটবৃক্ষ নয়? কেন বটবৃক্ষের সাথে বড় জায়ান্ট বৃক্ষ আর নেই পৃথিবীতে? আমাজনের জঙ্গলে কিছু বৃক্ষ রয়েছে যারা উচ্চতা অনেক বড়, কিন্তু বটবৃক্ষের মতো ঠিক এরকম বৈশিষ্ট্য তাদের নয়। কাজেই বর্তমান যে দুর্নীতি সেটাকে বটবৃক্ষের সঙ্গে তুলনা করা যাবে না। এই সময় যে দুর্নীতি যাদের আঙ্গুল ফুলেছে সেটা মিশরের যে বিখ্যাত পিরামিড, সেই পিরামিডের সঙ্গে তুলনা করা যেতে পারে। আপনারা অনেকে হয়তো জানেন যে পিরামিডের যে উচ্চতা 400 ফিটের মতো, অর্থাৎ 40 তলা একটি বিল্ডিংয়ের সমান উচ্চতা আজ থেকে 5000 বছর আগে তৈরি করা হয়েছিল। এবং এখানে অন অ্যাভারেজে মানে কোটি কোটি যে ব্লক, গ্রানাইটের যে ব্লক তৈরি করা হয়েছিল, যেগুলোর গড় ওজন 30 টন থেকে 100 টন পর্যন্ত। এবং প্রতিটি ব্লক চতুষ্কোণ, চতুষ্কোণ ব্লক, চতুষ্কোণ ব্লক দিয়ে এমন একটা পিরামিড তৈরি করা হয়েছে, এটারও 4 কোণ, কিন্তু দূর থেকে দেখে এটাকে আপনার মনে হবে ত্রিভুজ। তো চতুর্ভুজ পাথর কেটে তারা যে জ্যামিতিক কায়দায় এই একটি পিরামিড তৈরি করেছে প্রাচীন মিশরীয় বিজ্ঞানীরা, মানবজাতির ইতিহাসে এরকম মাস্টারপিস, ইউনিক ম্যাথমেটিক্যাল অ্যান্ড জিওমেট্রিক্যাল মাস্টারপিস তৈরি করা তো দূরের কথা, এখনো পর্যন্ত বিজ্ঞান ভেবে পাচ্ছে না যে কি করে এটি তৈরি করেছিল, বা বিজ্ঞান এখন কি এরকম একটা পিরামিড তৈরি করতে পারবে কিনা। প্রথম জবাব হলো একেবারে অসম্ভব। বিজ্ঞানের এখন এমন কোনো ক্রেন তৈরি হয়নি যে 40 টন 50 টনের একটা পাথরের টুকরো একসঙ্গে তারা 400 ফিট উপরে তুলে ফেলতে পারবে। 2 নম্বর হলো যে এই পাথরগুলোকে একটার সঙ্গে একটা সামঞ্জস্য রেখে পিরামিডের ভিতরে যে চ্যানেলগুলো তৈরি করা আছে, সুড়ঙ্গগুলো তৈরি করা আছে, কোনোটা বাতাসের জন্য, কোনোটা প্রবেশের জন্য, এবং সর্বোচ্চ শিখরে সেখানে একটা বড় রুম আছে, কুইন চেম্বার বা কিং চেম্বার বলা হয় সেটিকে। আপনারা যারা গিয়েছেন দেখেছেন, আর যারা যাননি তাদের যাওয়া উচিত, না দেখলে বুঝতে পারবেন না হাউ ইট ইজ পসিবল। তো এই যে পিরামিড তৈরি করার জন্য তারা যে প্রযুক্তি ব্যবহার করেছে, তারা যে জ্যামিতি ব্যবহার করেছে, যেটা এখন পর্যন্ত এই দুনিয়ার মানুষ আবিষ্কার করতে পারেনি। তদ্রুপ বর্তমানে যারা দুর্নীতি করছে তারাও তাদের দুর্নীতির হাতিয়ারকে এতটা ম্যাটিকুলাসলি ব্যবহার করেছে, অঙ্কের হিসাব অনুযায়ী ম্যাটিকুলাসলি, জ্যামিতির হিসাব অনুযায়ী জিওমেট্রিক্যালি তারা ব্যবহার করেছে। এখানে সংখ্যাতত্ত্বের যে অ্যালগোরিদম যেভাবে তারা ব্যবহার করেছে, ফলে আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি আর বলছি আহা কত সুন্দর ফেরেশতার মতো মানুষ, কত সুন্দর সূর্য সন্তান, মানে এদের জন্ম না হলে বাংলাদেশে জন্ম হতো না, এরা কি দুর্নীতি করতে পারে? অথচ বাস্তবতা হলো এই গত কয়েক মাসে শুধুমাত্র ব্যাংকিং সেক্টর এবং নন ব্যাংকিং সেক্টরে লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়ে গেছে 7 মাসে। তাহলে 15 বছর যদি চলে তাহলে কি পরিমাণ হতে পারে, এটা হলো একটা বিষয়। 2 নম্বর হলো যে অর্থনীতি এখন স্থবির। তো সেখানে যদি এরকম দুর্নীতি হয় তাহলে পরিপূর্ণভাবে যদি আওয়ামী লীগ জমানার মতো
একটি রমরম অর্থনীতি থাকতো, তাহলে কি হতো? একজন প্রশাসক নিয়োগের জন্য সিটি কর্পোরেশন কাউন্সিলর ঘুষের রেট উঠেছে 50 লাখ টাকা। বাজারে গুজব দেশের একটি শীর্ষস্থানীয় যাকে বলা হয় সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের জন্য 300 কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে। এবং একজন ব্যবসায়ী উপদেষ্টার নিয়োগ লাভ নিয়ে যে সকল কথা শুনছি, আল্লাহ মাফ করুক, আমাদের এই বাংলাদেশে আমরা একটা গ্রেট ওয়াল তৈরি করতে পারিনি, মিশরের মহাপ্রাচীর করতে পারিনি, আমরা একটা পিরামিড সদৃশ্য মাটির ডিবিও তৈরি করতে পারিনি প্রকৌশল দিক থেকে, ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস হিসেবে। কিন্তু দুর্নীতি করতে গিয়ে আমরা ইতিমধ্যেই এই যে নিজেদের আঙ্গুলকে যে পিরামিড বানিয়ে ফেললাম, এই পিরামিডের মধ্যে কতজন ফেরাউন রয়েছে, কত ফেরাউনের লাশ রয়েছে, কত ফেরাউনের যে লোয়ার চেম্বার, পিরামিডের যে লোয়ার চেম্বারে কত ফেরাউনের ধনসম্পদ যে লুকায়িত আছে, তা কেবল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।